প্রধান উপদেষ্টা এ মাসেই সৌদি আরবে সফরে যাচ্ছেন এবং গণমাধ্যম নিশ্চিত করছে প্রধান উপদেষ্টার এই সফর বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হলো প্রধান উপদেষ্টার সৌদি সফর? উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর কারা চলে যাচ্ছেন? নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন, যার দরুন তাদের মধ্যে একটা বিদায়ের সুর বেজে উঠেছে। বিদায় খুব শীঘ্রই। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের নিয়ে বিএনপি জামাতের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। দর্শক, নাম পরিচয় সহ উপদেষ্টাদের ডিটেইলস এবার সামনে আসছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এবং সরকার শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হবে। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, বাংলাদেশে স্থিতিশীলতা থাকবে না। নির্বাচনের পরে 1-2 মাসের ভিতরে শুরু হবে আন্দোলন, আওয়ামী লীগ মাঠে নামবে, হলে একটা গৃহযুদ্ধের দিকেও দেশ চলে যেতে পারে। পরিস্থিতিটা এইরকম। এখন ডক্টর ইউনূসের হাতে কিন্তু সরকার নেই। ডক্টর ইউনূস এখন আঙুল চুষছেন, কোন রকমের পালাবার ধান্দা করছেন, কিন্তু পালাবার ওনার পথ খুব বন্ধ আছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর কারা চলে যাচ্ছেন? নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন। এজন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে সূত্রের আভাস। ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি। দলটির একাধিক নেতা জানিয়েছেন, সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন, তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। শুধু এই দুই উপদেষ্টার ক্ষেত্রে নয়, বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে সচিবালয়ে গুঞ্জন আছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে। খানিক আগে বললাম, উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে সাম্প্রতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ও এনসিপির চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। উপদেষ্টাদের নিয়ে প্রথম বিস্ফোরক মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন, অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন। কদিন আগে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন। এমনকি তাদের কথোপকথনের রেকর্ডও নাকি তার কাছে আছে, এমন কথাও তিনি বলেছিলেন। এ নিয়েও উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালোভাবেই অস্বীকার করেছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন। এই দুই উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই সূত্র বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না, তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন, অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছিলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কখন নেমে যাই, মানে আমি কখন নামবো আমি জানি না। 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন, তাদের মধ্যে এই 2 জন এখন ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। জামায়াতে ইসলামী কোনো সুস্পষ্ট উপদেষ্টাদের নাম না বললেও কোনো গণমাধ্যমে আসলেও এসে থাকতে পারে। তবে সূত্রের খবর মারফত যেটি জানা যাচ্ছে যে
অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিংবা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদেরকে বিএনপিপন্থী উপদেষ্টা বা বিএনপির প্রতিপক্ষ পাতিত্বমূলক উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন এবং আরো এরকম কিছু আছে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং যারা নিজেদেরকে ভেতরে ভেতরে প্রশ্নবিদ্ধ মনে করছেন, সেই জায়গা থেকে নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন। এজন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে সূত্রের আভাস। গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল এক বক্তব্যে বলেছেন, দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যাই হোক, রাজনৈতিক পক্ষ থেকে উপদেষ্টাদের বিদায়ের সুর, নিজেদের তাগিদ থেকে বিদায়ের সুর, নিজেরা হয়তো একটু হলেও অনুভব করছেন যে আমরা তো আর বেশি দিন থাকতে পারছি না, চলে যেতে হবে। এই চলে যাওয়াটা কি দুই একজন চলে যাবেন নাকি পুরো পরিষদ চলে যাবেন, এমন নানা প্রশ্ন। সামনে যত দিন আসছে, অক্টোবর মাস আমরা প্রায় শেষ দশকে এসে পড়েছি, আজকে আমরা শেষ সপ্তাহে, যতদিন ঘনিয়ে আসছে অক্টোবর পেরিয়ে নভেম্বর আসবে, তত উপদেষ্টা পরিষদের মধ্যে অস্থিরতা বাড়বে, উপদেষ্টা পরিষদের মধ্যে বিদায়ের সুর বাজবে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনটা হবে কিনা সত্যিকার অর্থে দেশ ক্রমেই একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে। এই উপদেষ্টা পরিষদ যে চরম বিতর্কিত হয়ে গেছে, এদের যে যেতে হবে, যার নাম এসছে, যাদের নাম আসছে এবং যারা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে উপলব্ধি ইতিমধ্যে হচ্ছে, যার দরুন তাদের মধ্যে একটা বিদায়ের সুর বেজে উঠেছে। বিদায় খুব শীঘ্রই, এবং সেটি নিশ্চয়ই আমরা দেখব। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার সৌদি সফর বাতিল করেছেন। সরকার এই সফর বাতিল করেছে, এরকম চাঞ্চল্যকর খবর গত রাতে, মধ্যরাতের পরে আমার দেশ নিশ্চিত করেছে তাদের অনলাইন ভার্সনে। রাত 12টার পরে তারা এই খবরটা সামনে নিয়ে আসে। তারপরেই এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সারা রাত এই আলোচনাটা চলেছে। সারা রাত শেষে আজকেও এই আলোচনাটা সকাল থেকেই চলছে। কি হলো, আমার দেশ কি বলছে? আমার দেশের শিরোনামটা এমন, প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল। অর্থাৎ এখানে কোনো এক্সক্লেমেটরি চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন কোনো কিছু নেই, সরাসরি বলা হচ্ছে যে বাতিল, তার মানে বাতিল হয়ে গেছে। তারা বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর বাতিল হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ FII-9 এতে যোগ দিতে আগামী 27 থেকে 30 অক্টোবর ডক্টর ইউনূসের সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টা সৌদি আরব সফর বাতিলের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। কর্মকর্তারা বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন। গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টাকে দেন। আমন্ত্রণ জানান সৌদি সফরে। তারপর থেকে প্রধান উপদেষ্টার দপ্তর তোড়জোড় শুরু করে, সৌদি সফরের আয়োজন করতে শুরু করে এবং সেটা ঘোষণাও হয়। একদিন আগে সেই ঘোষণাটাও আসে যে প্রধান উপদেষ্টা যাচ্ছেন। হঠাৎ করে গত মধ্যরাতে আমার দেশ নিশ্চিত করছে যে এই সফরটা বাতিল করা হয়েছে। এই সফরটা বাতিল করা হয়েছে যে কারণে বলা হচ্ছে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু থাকার কারণে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, এইসব ইস্যুর কারণে তিনি যাচ্ছেন না। কিন্তু এরকম ইস্যু, এরকম গুরুত্বপূর্ণ জটিল ইস্যু থাকা সত্ত্বেও তিনি কি এর আগে বিদেশ ভ্রমণ করেননি? উত্তর হচ্ছে করেছেন, একাধিকবারই করেছেন। এবং বড় বড় ঘটনা বাংলাদেশে মানে ঘটতে থাকা অবস্থাতেই তিনি একাধিকবার বিদেশ সফর করেছেন। এবং এবার সৌদি সফরে তার প্রতিনিধি হিসেবে তার আন্তর্জাতিক বিষয়ক যিনি বিশেষ প্রতিনিধি তিনি যাবেন। এই কারণেই প্রশ্ন উঠেছে এবং বারবার যে প্রশ্নগুলো উঠেছে যে প্রধান উপদেষ্টা এরই মাঝে যে 13-14 বার বিদেশ সফর করেছেন, জাতিসংঘ সফর এবং আরেকটা সফর সম্ভবত থাইল্যান্ড না কোথায় একটা সফর, যে সফর দুটো মূলত রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ সফর ছিল। এই 2-3টা, আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি সফরগুলোর নাম মনে পড়ছে না, 2-3টা গুরুত্বপূর্ণ সফর বাদে বাকি সফরগুলোতে সাধারণত রাষ্ট্রপ্রধানরা না গিয়ে তাদের প্রতিনিধিরা পাঠান এবং প্রধান উপদেষ্টাও চাইলে সেটাই করতে পারতেন, প্রতিনিধিদের পাঠাতে পারতেন। কিন্তু আবার কিছু সফরে আমরা দেখেছি যে সেই সফরগুলো আদৌ রাষ্ট্রীয় সফর কিনা সেটা নিয়ে বিতর্ক হয়েছে। ব্যক্তিগত
ব্যক্তিগত সফর কিনা, এমনকি ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্যও তাকে ইংল্যান্ডে যেতে দেখেছি, যেখানে কিনা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সমঝোতার মিটিংও করেছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বিদেশ সফরে, মানে প্রধান উপদেষ্টা হিসেবে, দেশের সরকার প্রধান হিসেবে বিদেশ সফরের ক্ষেত্রে যে রেকর্ডটা গড়তে আমরা দেখেছি, সেই রেকর্ডে বোধহয় একটা ছেদ পড়ল, একটা সংখ্যা কমে গেল। এখন এটাকে যে সম্মেলনে যাওয়ার কথা ছিল, এটাকে যদি রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবা হয়, তাহলে আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা না গিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল কোন রাষ্ট্রের। কারণ প্রধান উপদেষ্টার প্রায় প্রত্যেকটা সফরের আগেই তার প্রেস উইং থেকে এক গাদা আশার বাণী শোনানো হয় যে এই সফরে এই অর্জন হবে, এই অর্জন করবে দেশ। এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে মানে প্রেস সেক্রেটারি তিনি একাধিকবার বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক একটা ব্র্যান্ড, এবং তিনি যেখানেই যান তার কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না, সবাই এগিয়ে এসে প্রধান উপদেষ্টাকে নিজে থেকেই বলেন তোমার কি লাগবে বলো, আমি দিচ্ছি। যার বাস্তবায়ন, যার বাস্তবতা, মানে মুখের এভাবে বর্ণনা করলেও যার বাস্তবতা পৃথিবীর কোনো রাষ্ট্র কি দিল এ পর্যন্ত গত 14 মাসে, সেরকম কোনো উদাহরণ আমরা এখন পর্যন্ত দেখিনি, খুব একটা দেখিনি। যখন দেখিনি তখন এই ব্যাপারগুলো নিয়ে অনেকে সমালোচনা করার চেষ্টা করেন। দর্শক, আপনি এই সৌদি সফরটা বাতিলের ব্যাপারে কি ভাবছেন? সত্যিই কি রাষ্ট্রের বড় কোনো সংকটকালীন সময় চলছে, যে কারণে তিনি তার বিদেশ সফরই বাতিল করে দিলেন? শুরুতেই বলে রাখি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। প্রিয় দর্শক, গতকাল জাতীয় পার্টির এক সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হুঙ্কার দিয়ে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। প্রশ্ন হলো, জাতীয় পার্টি হঠাৎ করে এই যে হুঙ্কার দিয়ে উঠলো, এই সাহস কোথা থেকে পেল? এর আগে তো জাতীয় পার্টি সমাবেশ করতে গেছে, সেখানে পুলিশ ওদেরকে বেধড়ক পিটিয়েছে। তারপরে জাতীয় পার্টির আরেক গ্রুপকে দিয়ে সেখানে হামলা করানো হয়েছে। জাতীয় পার্টির অফিসে একাধিকবার হামলা করে জাতীয় পার্টির অফিস চালিয়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটেনি? ঘটেছে তো। কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি যে হুঙ্কার দিল, সেখানে পুলিশ তাদের নিরাপত্তা দিল, কই কেউ তো এসে বললো না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো, জাতীয় পার্টির সভা ভণ্ডুল করে দাও। এই সাহস তো কারো হলো না। কেন হলো না? এর পিছনে কি কোনো কারণ নেই বলে মনে করেন? অবশ্যই কারণ আছে। এর কারণ হচ্ছে, বর্তমান যে সরকার, এই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ বলতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তো কার্যক্রম নিষিদ্ধ করা মানে হচ্ছে তারা সভা সমাবেশ করতে পারবে না, তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, এই তো। এখন এগুলো তুলে নেবার জন্য সরকারের উপরে কিন্তু অনেক প্রেসার রয়েছে। তারা দিচ্ছে এইসব প্রেসারগুলো। আপনারা দেখবেন ইদানিং কমনওয়েলথ পর্যবেক্ষক একটা দল বাংলাদেশে ঘুরে গেছে, তারাও সরকারকে চাপ দিয়ে গেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, এবং নির্বাচনটা হতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। অর্থাৎ সকল দলের প্লেইং ফিল্ড সমান থাকতে হবে। এটা তাদের মত। ঠিক একই মত ইউরোপিয়ান ইউনিয়নের যেই পর্যবেক্ষক আছে তাদেরও। এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, বাংলাদেশে স্থিতিশীলতা থাকবে না। নির্বাচনের পরে 1-2 মাসের ভিতরে শুরু হবে আন্দোলন, আওয়ামী লীগ মাঠে নামবে, হলে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, একটা গৃহযুদ্ধের দিকেও দেশ চলে যেতে পারে। পরিস্থিতিটা এইরকম। সেই কারণে ভারত এখানে আমেরিকা গুটি করছে, কোনোভাবে একটা সরকার হয়ে যাক। তারা কিছু সুবিধা এর মধ্যে নিয়ে নিয়েছে, কিছু গোপন চুক্তি, আমাদের যে বন্দর নিয়ে গেল তারা 30 বছরের জন্য, এখন শুনি কক্সবাজার রেল স্টেশনটাও নিয়ে যাবে তারা। এইভাবে ভারত কিন্তু অনেক, আমেরিকা কিন্তু বাংলাদেশের অনেক কিছুই ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টাকে ম্যানেজ করে তারা কিন্তু করে ফেলেছে। অর্থাৎ তারা তাদের আখের গুছিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত দেখা যাবে যে বাংলাদেশ বিষয়ে এই বর্তমান যে আমেরিকার যে সাপোর্টটা আমাদের বর্তমান ইন্টারিম সরকার পাচ্ছে, সেই সাপোর্টটা এর মধ্যে কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এখন আমেরিকাও চায় ইনক্লুসিভ ইলেকশন। তো সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ালো? আওয়ামী লীগ নির্বাচনে আসছে, এটাই তো স্বাভাবিক। এবং আওয়ামী লীগের সমর্থন কি বলে, যেই কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাটা উঠে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। এবং এটা হবে, এটা ঘটবে। এবং আওয়ামী লীগ ভোটে আসবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। হয়তো সজীব জয়ের এর মধ্যে যে কথাটা আসছে, এএপি কে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে বলা হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে হলে তাকে সময় দিতে হবে, অর্থাৎ নির্বাচনটা আরো পিছাতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আরো সময় লাগবে। কারণ দীর্ঘ এই যে 1.5 বছর তাদের কার্যক্রম বন্ধ, তাদেরকে কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না, তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আর বাকিরা তো ঠিকই তাদের কার্যক্রম চালিয়েছে, তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে তাদেরকেও সময় দিতে হবে। এটা সজীব অলরেডি বলে দিয়েছে, এবং সরকার শেষ পর্যন্ত এটা মানতে বাধ্য হবে। আর যদি এটা না মানে, তাহলে কিন্তু সামনের দিনগুলো খুব ভয়াবহ এবং বিপজ্জনক হবে। অর্থাৎ যদি কোনো সরকার একতরফা এই ধরনের ইলেকশন করে চলে আসে, সেই সরকারটা বেশি দিন টিকবে না। অচিরেই সেই সরকারটা কিন্তু পড়ে যাবে, এবং আবার আরেকটা অভ্যুত্থান ঘটে যাবে, আরেকটা মানে ভয়াবহ এক পরিস্থিতি, এবং দেশের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।